তারপরে সার্জিস আলম সহ এরকম অনেককে আসলে বিতর্কিত করেছে লাস্ট কিছুদিন ধরে। আমরা একটা জিনিস আপনাদেরকে ছোট্ট একটা কোয়েশ্চেন করতে চাই, আপনাদের কেন মনে হয় প্রত্যেকটা এই যে এক একটা জিনিস ঘটছে, এই জিনিসগুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা, একটার সাথে একটা কেন সিঙ্ক্রোনাইজেশন নাই? এগুলো প্রত্যেকটার সিঙ্ক্রোনাইজেশন আছে এবং প্রত্যেকটাই কোনো একটা গ্রুপ অফ পিপল একটা নির্দিষ্ট এজেন্ডাকে কেন্দ্র করে এই জিনিসগুলো ঘটাচ্ছে। এটা যে কেউ হইতে পারে, এটা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ হইতে পারে, তাদের যে ন্যারেটিভ গং আছে সিআরআই, তারা এটা করতে পারে। এই এমন হইতে পারে যারা গণভোটের এই ইস্যুটাকে এখন করতে চায় না, বাস্তবায়ন করতে চায় না পাওয়ারে এসে, তারা এই জিনিসটা করতে পারে। টোটাল জুলাইয়ের যে সার্কেল আছে, নেতৃবৃন্দ আছে, তাদের বিতর্ক করে জুলাইয়ের প্ল্যাটফর্মকে বিতর্কিত করার মধ্যে দিয়ে তারা এই কাজ করতে পারে। অন্যথায় বিভিন্ন গ্রুপ আছে যারা আসলে ওই যে আমরা যেটা বলি যে ডিভাইড অ্যান্ড রোল, ভাগ করো এবং শাসন করো। ব্রিটিশরা তো আমাদের রক্তে আর কিছু দিয়ে যাক আর না যাক এই জিনিসটা শিখিয়ে দিয়ে গেছে। তো জুলাইয়ের শক্তিগুলোকে বিভক্ত করে বিএনপিও জুলাইয়ের শক্তি, জামাতও জুলাইয়ের শক্তি, এনসিপি জুলাইয়ের শক্তি, ছাত্রদল জুলাইয়ের শক্তি, শিবির জুলাইয়ের শক্তি, এরা প্রত্যেকেই বাংলাদেশে কেবলমাত্র আওয়ামী লীগ এবং তার যে ফ্যাসিবাদের যে দোসররা ছিল ওই দলগুলো ব্যতীত 14 দল বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি আসলে জুলাইয়ের শক্তি। তাদের মাঝে আসলে বিচ্ছেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এইটাকে কোট আনকোট করে আপনি কিছুদিন আগে দেখেছেন যে নাহিদ ইসলাম বলেছিল ডিস্ট্রিক্টের মাফিয়ারা এখন আমাদের নিয়ে খেলতে চায়, তারা বাংলাদেশ রাষ্ট্রটাকে নিয়ে ছিনিমিনি খেলতেছে। এই হলো সেই ছিনিমিনি খেলার নমুনা। ক্যাম্পাস কিন্তু শান্ত হয় নাই। এই ক্যাম্পাসে কিছুদিন আগেও আলাপ আলোচনা, আমরা সবকিছু বলতাম ডিসকাশনের মধ্যে দিয়ে সমাধান হওয়া সম্ভব, সেই ক্যাম্পাসে প্রত্যেকদিন এখন শক্তি প্রদর্শনের মিছিল চলে। এইগুলা কি আপনাদের মনে হয় যে হলো গিয়া কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা? সবগুলো আসলে করে হচ্ছে 3 দিন 4 দিনের ব্যবধানে রাষ্ট্রকে পুরা যে উত্তপ্ত করা হলো। আরেকটা জিনিস আমরা দেখতে পাইছি, পত্রিকা মারফত আমরা জানতে পারলাম, নিউজ মিডিয়া আপনাদের মারফত আমরা জানতে পারলাম, দেশে নাকি আবার জঙ্গি তৎপরতা শুরু হয়েছে। যখনই এই ধরনের জিনিসগুলো আসে তখন আমাদের কাছে দুইটা সন্দেহ তৈরি হয়। এক, দেশে কি আবার অস্থিতিশীলতা তৈরি হচ্ছে কিনা। দুই, স্বৈরাচারী শেখ হাসিনা যে জঙ্গি নাটক তৈরি করে বাংলাদেশের মানুষকে, বিশেষত ইসলাম প্রিয় মানুষকে যেভাবে হেনস্থা করেছিল, ইসলাম প্রিয় মানুষদেরকে যেভাবে দমিয়ে রেখেছিল, শাপলার গণহত্যাকে যেভাবে বৈধ উৎপাদন করেছিল, সেই একই জিনিস আবার ঘটার মানে একই জিনিস আমরা সিকোয়েন্স পাচ্ছি। আমাদের মনে হচ্ছে যে রিপিট সিস্টেম না, ইতিহাস ফিরে ফিরে আসে। আমাদের মনে হচ্ছে যে একই জিনিসের গন্ধ আবার পাচ্ছি কিনা, এই প্রশ্নগুলো আমাদের মাঝে আসছে। দেখেন, আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এই টাকা পয়সা নিয়ে এগুলো নতুন না। এই জিনিসটা শুরু হয়েছিল মনে আছে আপনাদের সবার, জুলাইয়ের ঠিক পরপর সময়ে বাংলাদেশে একটা বড় বন্যা হয়েছিল। সেই বন্যার ভিতরে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আপনারা দেখতে পেয়েছেন, শিশু বাচ্চারা তাদের ব্যাংক নিয়ে এসেছিল, মায়েরা তাদের গয়না খুলে দিয়েছিল। আমরা টিএসসিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলাম। সেইখানের প্রত্যেকটা টাকার হিসাব, অডিট রিপোর্ট সহ টিএসসিতে প্রেস কনফারেন্স করে পাবলিক করে দেওয়া হয়েছিল না? আপনারা সবাই জানেন, আপনারা তখন সাংবাদিকতায় ছিলেন, আমি অনেককে চিনি এইখানের ভিতরে ছিল। তো এই জিনিসটা হয়েছে জাতির সামনে উপস্থাপিত ছিল, কিন্তু সেইটাকে নিয়ে কি ন্যারেটিভ তৈরি করা হয়নি? হয়েছে, আবারও হয়। আপনারা দেখেন, আসিফ মাহমুদের এপিএসসি নিয়ে নোংরামি করা হলো, এনসিপি নেতা কাজী সালাউদ্দিন তানভীরকে নিয়ে নোংরামি করা হলো, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একই কথা বলা হয়েছে, মাহমুদা মিতু যিনি সংরক্ষিত আসনে নারী নেত্রী হিসেবে যাচ্ছেন তাকে নিয়ে এই নোংরামি করা হয়েছে। এবং আমাদের এমন কোন নেতাকর্মী নাই, নাহিদ ইসলামকে নিয়ে নোংরামি করা হয়েছে, তো এমন কোন নেতাকর্মী নাই যাদেরকে নিয়ে আর্থিক কেলেঙ্কারের নোংরামি দেওয়া হয় না, কিন্তু কেউ কোনোদিন প্রমাণ করতে পারে। তো এইটা আসলে প্রত্যেকবারই একই ধরনের, এগুলো আসলে পুরানো হয়ে গেছে। এই কার্ড বাংলাদেশের মানুষ আর খায় না। এবং আপনারা যে এই পোস্টগুলো দিয়েছেন, যে অভিযোগ করেছেন, ওই কমেন্ট বক্সগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি করেছে। এবং আমি সরি টু সে, আমি এই কথাটা বলতে চাই না, বাংলাদেশের প্রশাসন তো লাস্ট 2টা বছরে খুব কাছ থেকে দেখছি। শেখ হাসিনার আমলে আমাদেরকে যখন হলো কি আমরা গুম নিয়ে বাংলাদেশের প্রথম কথা বলেছিল, সেই সময় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ, যারা পরবর্তীতে ছাত্র শক্তি হয়েছে এবং পরবর্তীতে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু সময় গুমের আয়নাঘর নিয়ে প্রথম বাংলাদেশে প্রতিবাদ করেছিল, আর কেউ করতে পারে না। আমরা এখানে, আমি হাসিব এখানে উপস্থিত ছিলাম, ওর পর দিন থেকে আমাদের পিছনে ডিজিএফআই এনএসআই লেগেছিল। প্রত্যেকটা জায়গায় আমরা কোথায় যাইতাম সেই জিনিস নিয়ে আমাদের ট্রেস করা হতো, আমাদের জায়গায় জায়গায় ডেকে দাঁড় করে আমাদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করা হতো, আমাদের ফ্যামিলির কে কোথায়। একদিন এসে আমি বলি একটা ঘটনা ছোট্ট, আমি জানি যে আজকের সাথে সম্পর্কিত না, জাস্ট হিস্ট্রিটা বলার জন্য। আপনারা তো অনেকে হিস্ট্রিগুলো ভুলে যান, সবাই বলেন 36 দিনের বিপ্লব।
কার্জন হলের এই দোয়েল চত্বর ওইখানের ভিতরে আমাকে একজন দেখা করলো। একটু সিনিয়র, একটু বয়স্ক হবেন, তারা ওনার বয়স কত হবেন যে 35 থেকে 40 এরকম আর কি, যে একজন ইন্টেলিজেন্সের লোক, সে আমাকে দাঁড় করায় এবং দাঁড় করায় সে পরিচয় দেয়, আমার নাম রিফাত রশিদ, আমার বাবার নাম অমুক, অর্থাৎ আমার যে পরিচয়, আমি অমুক জায়গায় থাকি, আপনার নাম কি? এখন আমি অবাক হয়ে গেছিলাম যে ভাই এটা তো আমার ডিটেলস। হ্যাঁ আপনার ডিটেলসই আপনাকে করা হয়েছে। তখন আমি জিজ্ঞেস করছিলাম ওপেনলি, আপনি কি গোয়েন্দা সংস্থার লোক? তখন সে শুরুতে একটু দনমনো করে এবং পরবর্তীতে সে তার নিজের পরিচয় দেয়। এবং আমি জিজ্ঞেস করছি আপনি কেন আমাকে ফলো করতেছেন, আপনি কি আমাকে গুম করতে চান নাকি? আমরা আয়নাঘরের উপর প্রতিবাদ করেছি বলে আপনার কি এই জিনিসটা এখন আমাকে আয়নাঘরে নিতে চান কিনা? সেই লোকটা চুপ করেছিল এবং বলছিল যে আপনারা সাবধানে থাকেন, আমরা আপনাদের ভালো চাই, আপনারা সাবধানে থাকেন, এইগুলা বললেন না, এগুলা বলে কি হবে? আপনারা যে আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগ একটা বাবল, তাদের উপরে অনেক বড় বড় শেয়ানা আছে যারা আপনাদেরকে এই দেশের থেকে গায়েব করে দিবে। এই ধরনের কথাবার্তা, এই ধরনের থ্রেট অহরহ আমরা পেয়েছি। আমাদের ফ্যামিলির ফোনের অসংখ্য কল আমরা গিয়েছি। আমরা তো আজকে থেকে অ্যাক্টিভিজম করি না রে ভাই, 2018 সালের কোটা আন্দোলন থেকে যে শুরু হয়েছে তারপর থেকে তো রাজপথে। এইগুলা তো মানে এইখানের ভিতরে যে 36 দিনের কথা যারা বলে তারা এই জিনিসগুলো ভুলে গেছে, তাদেরকে এই জিনিসগুলো মনে নাই। তো এখন তার পরবর্তীতে ওই সময় আমাদেরকে কেনার চেষ্টা করা হয়েছে। ফ্যাসিবাদী আমলে যখন আমাদের কিছু বড় ভাইরা ডিবি অফিসে ছিল, আমি, মাহিন সরকার, আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসুদ, এই 4 জন মিলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম। সেই সময় আমাদের প্রত্যেককে 500 কোটি টাকা করে স্বৈরাচারী শেখ হাসিনার একজন এমপি মারফত আমাদের অফার করা হয়েছিল যার বিনিময় আন্দোলন থামায় দেওয়ার জন্য। আমরা তাকে গালি দিয়ে, আমি উচ্চারণ করতে পারতাছি না, আমি শব্দটা করছিলাম, উচ্চারণ করতে পারছি না, গালি দিয়ে আমরা ফোনটা কাইটা দিছি। তো যে এখানে 500 কোটি টাকার অফার এখানে রিজেক্ট করছিলাম, আজকে 1 কোটি টাকা সিএচআর ফান্ড, যেটা কিনা বাংলাদেশ ব্যাংকের অডিট দ্বারা নিয়ন্ত্রিত, সেইখানের ওই 2 টাকা চুরির আমাদেরকে অভিযোগ দেওয়া হচ্ছে। মানে সরি টু সে, বাংলাদেশের প্রশাসন তো খুব কাছ থেকে দেখছি, একটা ওসি পাল্টাইলে ওসির যদি তদবির করে দেয় এর থেকে বেশি টাকা দেয়। এই তদবির বাণিজ্য কে করছে আপনারা দেখছেন, ওই ভিডিওগুলো এখন পর্যন্ত আছে। ওই তদবির বাণিজ্য করার জন্য ওই মহিলাকে হলো গিয়া তার ভিডিও করা হয়েছিল, রেল অফিসের ভিতরে কে গিয়েছে সে, এবং আচ্ছা আমি এগুলা নিয়ে বলতে চাই না, আসলে পার্সোনাল নোংরামি গুলো আসলে করা উচিত না, করতে চাই না, বাট কে এই ধরনের তদবির বাণিজ্য করছে এগুলো আমরা জানি। আমি ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি রিফাত রশিদ, জুলাইয়ের এই দিনের ইচ্ছের পর থেকে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত 1 টাকার একটা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দেখান। 1 টাকা, যে কোনো ধরনের দুর্নীতি, যে কোনো ধরনের দুর্নীতি, 1 টাকার একটা অভিযোগ করেছেন, জীবনে রাজনীতি করবো না রে ভাই, এগুলা ফাজলামি। আমি ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি এখানের ভিতরে যে আমাদের এই যে ট্রায়াল গুলো হচ্ছে, কেউ 1 পয়সার পর্যন্ত দিতে পারে না। আপনারা দেখতে পাইছেন যাদের যাদের বিরুদ্ধে ইন্টারিমের আমলের ভিতরে করা হয়েছিল, আসিফ মাহমুদের, এপিএস মোয়াজ্জেম হোসেন বা গাজী সালাউদ্দিন তানভীর সহ আরো যাদের যাদের করেছিল, প্রত্যেককে কোন আমলের ভিতরে দুদক ছাড়পত্র দিয়েছে এই বিএনপির আমলে। কারণ কিছু পায় নাই রে ভাই, কিছু নাই, 2 দিন পর পরই করে। আমি এবার একটু হিস্ট্রি আনি আর কি। স্যাট ফাউন্ডেশনের হিস্ট্রিটা একটু বলা উচিত। স্যাট ফাউন্ডেশন যখন আমরা বলছিলাম যে একটা রেজিস্টার্ড ফাউন্ডেশন করা দরকার, আমরা সিনথিয়াকে অ্যাপ্রোচ করি এবং বাকি সবাইকে অ্যাপ্রোচ করি। সিনথিয়া শুরুতে আমাদেরকে কাগজপত্র দেয়, সিগনেচার করে দিয়ে যায় এবং পরবর্তীতে সে হুট করে কল দিয়ে বলে আমি এটার আগেও নাই পিছেও নাই। আমরা জিজ্ঞেস করছিলাম কেন, সে বলে আমি এগুলো করতে পারবো না, এবং সে নানাবিধ সময়ে সাংগঠনিক অসহযোগিতা করেছে, সেগুলো আমি একটু পরে বলতেছি। তো তারপরে এই কোশ্চেন গুলো যখন তারা করেছিল কেন থাকবে না, সে বলছে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না অর্গানাইজেশনে, এবং বলছে আমি এটার আগেও নাই পিছেও নাই। যখন বলছে আগেও নাই পিছনে, আমরা বলছি যে তোমাকে ছাড়াতে এই কাজটা করা কঠিন। সে বলছে যে তোমরা যা ইচ্ছা তা করো, আমি এগুলার ভিতরে নাই। তো তখন আমাদের বাধ্য হয়ে তাকে ছাড়াই একটা ফাউন্ডেশন করতে হয়েছে। এখন আপনি বলেন যে যেই ফাউন্ডেশনে আপনি নাই, আপনি বলবেন যে যেটার আগেও নাই পিছেও নাই, পরবর্তী তাইসা বলেন যে তার থেকে কেন কনসেন্ট নেওয়া হয় নাই। এই জিনিসটা আমারকে একটা গান মনে করায় দিচ্ছে, বাংলা 5-এর সিনা হাসানের তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি। তো আমার এই ফাউন্ডেশনের ভিতরে আইসা মনে হচ্ছে যে কখনো সে বলতেছে তোমায় আমি চিনি না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি কোনো লাইবিলিটিস নেবো না, আবার সে আইসা বলতেছে আবার বোধহয় চিনি, আমাকে কেন জিজ্ঞেস করা হয় না। এই ধরনের কনফিউজিং আচরণ আমার মনে হয় পরিহার করা উচিত। পলিটিশিয়ানদের একটা কাজ করা হচ্ছে, সেটা হলো তার স্ট্যান্ড ক্লিয়ার রাখা, সবসময় একটা সিঙ্গেল কথা বলা। সে একদিকে আইসে এখানের ভিতরে বলতেছিল যে কি হয়েছে, যে এত বড় একটা বৃহৎ কর্মযজ্ঞ হয়েছে, সেটার খরচ তারা কোত্থেকে পাইল। আবার বলতেছে যে এই যে একটা কর্মসূচি হয়েছে এটা আমরা জানি না, মধুর ক্যান্টিন থেকে আমরা প্রেস ব্রিফিং করে সারা বাংলাদেশের সবাইকে জানাই দিয়েছি যে আমরা বের হচ্ছি, আমরা কর্মসূচি করতেছি, কিন্তু সে জানে না যে আমরা কর্মসূচি করতেছি। এই ব্যাপারটা হাস্যকর। মানে এগুলা এই দেশের জনগণের জন্য
এবং পাবলিকলি যে ন্যারেটিভ দিচ্ছে এগুলো আসলে হাস্যকর জিনিসপত্র। তো এর পিছনে একটা বড় কারণ আছে আমার মনে হয়, এবং এটা সত্য যে জুলাইয়ের পরবর্তী সময় একটা জিনিস আসলে ক্লিয়ার হয়ে গেছে। এই কথাটা আমি সেদিনও বলেছি, আবারও বলতেছি, বাংলাদেশের জুলাইপন্থীদের, জুলাই যোদ্ধাদের সর্বশেষ গন্তব্য হয়ে গেছে এনসিপি। তো এনসিপি তো জয়েন করা, আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির আসলে একটা জোয়ারও চলছে। ক্ষমতাসীন দলের পদ পদবি ছেড়ে তাদের নেতা কর্মীরা এসে এখানের ভিতরে যুক্ত হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে জুলাইয়ের যে বিভক্তি শক্তি ছিল, যারা ওই সময় বিভিন্ন কারণে মনোমালিন্যের জন্য আলাদা হয়েছে, তারাও এসে আবার এনসিপিতে একত্রিত হচ্ছে। আমাদের এইটা কেন হচ্ছে? আপনি বলবেন এখানে চাওয়া পাওয়ার জন্য এনসিপি হচ্ছে না, এর কারণ হলো বাংলাদেশে সবাইকে সব দেখা শেষ। আমি রিফাত রশিদ এনসিপি যতদিন মানে ইলেকশনের আগের দিন পর্যন্ত সব থেকে বড় সমালোচক ছিলাম। আমার ভাই ব্রাদাররা ইলেকশন করছে, যাদের সাথে আমরা একসাথে মেসে থাকছি, খাইছি একসাথে, মায়ের খাইছি একসাথে, জেলে গেছি একসাথে, হসপিটালে বেড শেয়ার করছি, তারা ইলেকশন করতেছিল। সেই দিন রাত্রেও সময় টিভির টকশোর ভিতরে আমি এসে বলে আসছি যে এনসিপির আমি বিশ্বাস করি না, তাদের এখানে ডেমোক্রেটিক চর্চা নাই। আমি তাদের সমালোচনা করছি এবং জামাত জোটে যাওয়ার জন্য তাদের সমালোচনা করছি, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে তাদের ওই ডিসিশনটা ওইটাই সত্য হয়েছে। বিএনপি যেভাবে গণবিরোধী অবস্থান নিয়েছে, এবং সরি টু সে আমাদের বড় ভাইরা, যাদের এক সময়ের ভিতরে আমাদের আন্দোলন ইন্সপিরেশন ছিল, গণ অধিকার পরিষদের নূর ভাইরা, রাশিদ ভাইরা, তারা এখন যেভাবে কথাবার্তা বলতেছে, তো আমাদের এইটা জুনায়েদ সাকি সাহেব, যিনি আসলে সংবিধান সংস্কার যে পরিষদ সেটার প্রস্তাবনা করেছিল, সে যখন চুপ হয়ে গেছে, যে আইডিয়াটা তার মস্তিষ্ক প্রসূত, সে যখন চুপ হয়ে গেছে, তখন আমাদের মনে হয়েছে যে জুলাইপন্থী যারা আছেন একত্রিত হয়েছে এবং জামাতের সাথে এই যে বেটার অ্যালায়েন্সটা করাটা, এইটা আসলে রাজনৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত, এবং এইটাই আসলে জুলাইয়ের পক্ষে শক্তি একত্রিত হইতে হইতেছে, এই করতে হইতেছে। সেই জন্য আসলে এনসিপির যে গণজোয়ার, সেই জোয়ারটা তৈরি হয়েছে। সেই জোয়ারটাকে বাধাগ্রস্ত করার জন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আমি আরেকটা করতেছি, আচ্ছা আরেকটা, এই যে 2/3 হাসিব অলরেডি এটা বলেছে যে 2/3 ভোটিং এর মধ্যে দিয়ে আমরা একটা অ্যাডভাইজারি কমিটি করছি। কেন এই অ্যাডভাইজারি কমিটিটা করেছিলাম, আমার মনে হয় এই জিনিসটা স্পষ্ট করা উচিত। হাসনাদ আব্দুল্লাহ, আরেফ সোহেল, উমামা ফাতিমা এবং হান্নান মাসুদের যে কমিটি ছিল, সেই কমিটিতে যখন তারা লিডারশিপটা চলে গিয়েছে, এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে, একটা সাংগঠনিক গ্যারাগলের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচিত। 4 মাস সেটা অফ ছিল। তো ওই সময়ের ভিতরে আমার এনসিপির গুরুত্বপূর্ণ পদ ছেড়ে এসে দায়িত্ব নিতে হয়েছে, কারণ বাকি কেউ দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। তো ওই সময়ের ভিতরে দেখা গিয়েছে যে কোনো গঠনতন্ত্র না থাকায় পরবর্তী নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে, সেই নির্বাচন প্রক্রিয়া কি হবে, সেই জিনিসটা স্পষ্ট ছিল না। সেই জিনিসটা স্পষ্ট না থাকায় একটা নেতৃত্ব সংকট তৈরি হয়, তখন একটা নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করে আমাদের একটা কাউন্সিল দিয়ে দেয়। কাউন্সিল দেওয়ার প্রথম দিনই আমি একটা কথা স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের একটা ওই সময়ের ভিতরে একটা গঠনতন্ত্র তৈরি করতে হবে, যাতে পরবর্তীতে এই যে নেতৃত্ব সংকট, এই যে সাংগঠনিক সংকট তৈরি হয়েছে, এইগুলো আর না হয়। এই গঠনতন্ত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল, যিনি কিছুদিন আগে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন, মুখপাত্র সিনথিয়া জাইন আয়েশাকে প্রদান করে এই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল। এই 1 বছরের ভিতরে তিনি গঠনতন্ত্রের গটাও লেখেন নাই। তাকে যতবারই এইটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, তিনি প্রত্যেকবার একটা কথাই বলেছেন যে আমি ব্যস্ত, আমার পরীক্ষা, আমার এটা, এবার বলে সময় ক্ষেপণ করেছে। তাকে এইটাও জিজ্ঞেস করা হয়েছে যে তাহলে আপনি যদি না পারেন আমরা অন্য কাউকে দায়িত্ব দিই, সে বলছে না আমি এটা করব, এবং এর মধ্য দিয়ে সে গঠনতন্ত্র প্রণয়ন করে নাই, এটা করলো না। এখন আগের মতো একই ধরনের একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। আমরা যেহেতু আমরা পলিটিশিয়ান, আমরা প্রত্যেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে তো নেতৃত্ব তৈরির কারখানা, এখান থেকে নেতা তৈরি হবে, পরবর্তী তারা যেই রাজনৈতিক দলকে সাবস্ক্রাইব করে, যে মতকে সাবস্ক্রাইব করে, সেখানে তারা চলে যাবে। আমরা সবসময় বলছি যে এখানে ইজি টু অ্যাক্সেস, ইজি টু গো, মানে এটা আমাদের একটা পলিসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি খুব ইজিলি আসতে পারবেন এবং যাইতে পারবেন। তো আমরা যখন যাচ্ছিলাম, আবারও এই একই ধরনের প্রেসিডেন্ট নাই, সেক্রেটারি নাই, সাংগঠনিক সম্পাদক নাই, মুখ্য সংগঠক নাই, মুখ্য সমন্বয়ক নাই। তো ফলত এখানে আবার একই ধরনের একটা সাংগঠনিক যে সংকট, সেই সংকটটা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা একটা অ্যাডভাইজারি প্যানেল 2/3 মতামতের ভিত্তিতে আমরা তৈরি করেছি। তো সেই জায়গা থেকে দেখলাম 2 জন কেন্দ্রীয় কমিটির মেম্বারকে নিয়ে, সিনথিয়া জাইন আয়েশা এবং মাশরাফি সরকারকে নিয়ে এইখানের ভিতরে এসে প্রেস কনফারেন্স করা হলো, এবং বলা হলো যে তাদের আসলে এইখানের ভিতরে কোনো মত নাই, এবং তারা জানে যেহেতু সাংগঠনিক জায়গা থেকে আমাদেরকে এগুলো করতে পারবে না। তো সেই জায়গা থেকে তারা কি করলো, কিসের আশ্রয় নিল, আর্থিক কেলেঙ্কারের আশ্রয় নিল, যাতে ক্লিক বেইট হয়। এই ক্লিক বেইটের ঘটনাগুলোই আসলে ঘটানোর জন্য, একটা ফুটেজ পাওয়ার জন্য, লাইমলাইটে আসার জন্য, আমাদের মানহানি করার জন্য এই ঘটনাগুলো করা হচ্ছে। আমি বলবো যে এই জিনিসটা আসলে মোটা দাগে কিছু লোকজন
এইটা এজেন্ডা আকারে দেওয়া হচ্ছে। আমি যেটা আগে বললাম যে ডিপ স্টেট এটা নিয়ে নাড়তেছে, যাতে মূলত গণভোটকে বিতর্কিত করা যায় এবং গণভোটকে বিতর্কিত করার মাধ্যমে বাংলাদেশের জনগণকে এইটা বোঝানো যায় যে গণভোট আসলে হলো গিয়া এগুলা ষড়যন্ত্র, এমুক তমুক, এই ধরনের কনস্পিরেসি বাজারে আনা যায়। এই ধরনের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কাজগুলো আসলে করা হচ্ছে। একটা কথা আমি বলে শেষ করে দেব আর কি, এখন এমন একজনকে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারা এটা কোট করেন প্লিজ, এমন একজনকে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দখল করার পায়তারা করা হচ্ছে, যেই মানুষটা 17 তারিখ আমাদেরকে বলেছিল যখন আবু সাইদ শহীদ হয়েছে, তারপরে এসে গ্রুপে থ্রেট দিয়েছিল যে আমরা সরকার বিরোধী আন্দোলন করতেছি, তারা এই আন্দোলনের সাথে নাই, আমাদের বিরুদ্ধে তারা এই জিনিসে প্রেস কনফারেন্স করবে এবং বলবে যে তারা এই আন্দোলনের সাথে নাই, তারা আমাদের আন্দোলনের বিরুদ্ধে যাবে। এই আমরা নাকি আবু সাইদ শহীদ হওয়ার পরে যে এখানে সরকার বিরোধী আন্দোলন করতে ভয় পায়, সে এখন গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মের নেতৃত্ব দেওয়ার জন্য, প্রেসিডেন্ট হওয়ার জন্য এবং তাকে প্রেসিডেন্ট বানানোর জন্য এই ধরনের ষড়যন্ত্র চলতেছে। তো আমি বইলা দিই, এই ধরনের এই ফাজলামি আসলে বাদ দেওয়া উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখনই সংকটকালীন অবস্থানে পড়ছে এবং যাই হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসলে মা সেটা হলো সেই 158 জন মূল সমন্বয়। সেই আমাদের যদি কোনো ক্রাইসিস মুভমেন্টে যায়, সে 158 জন সমন্বয়কদের সিদ্ধান্ত দিবে, তাদের সমন্বয়ে যে কমিটি হয়েছে, আমাদের যে অ্যাডভাইজারি কমিটি হয়েছে, সেটা 158 জনের মধ্যে থেকে 2/3 সেন্ট্রাল কমিটির 2/3 মেজরিটির মধ্যে দিয়ে স্টিল এই যে 2 জন নিয়ে এসে এই যে একটা নাটকবাজি, এই যে একটা ঘটনা, এগুলো করা হয়েছে। এবং আরেকটা জিনিস আমি বলি আপনাদেরকে, আমাদের কাছ থেকে যখন বলছিল যে হিসাব দাও, আমরা হিসাব দেওয়ার জন্য আমরা একটা মিটিং ডাকছি টিএসসি, তারা আসে নাই। না আসার পরে গ্রুপে অনবরত বারবার করে বলতেছে আমরা এগুলো প্রেস কনফারেন্স করবো। আমরা বলছি যে এগুলো তো ইন্টারনাল ব্যাপার, আমরা বসে সমাধান করি। তুমি সমাধান না পেলে তারপরে তুমি মিডিয়ার কাছে যাও, জনগণের কাছে যাও, বাংলাদেশ ব্যাংকের কাছে, হোয়াট এভার, তোমাকে আমি হিসাবটা দিচ্ছি। তারা এখানের ভিতরে আসে নাই এবং মাশরাফি সরকারের মাধ্যমে 10 লক্ষ টাকা আমাদেরকে কাছে দাবি করা হয়। বলছে যে 10 লক্ষ টাকা যদি আমরা না দেই তাহলে তারা প্রেস কনফারেন্স করে এগুলো করবে। আমরা একদম অস্বীকৃতি জানাই। আমরা বলছি যে আমরা তো কাগজপত্রের দিক থেকে ক্লিয়ার রে ভাই, আমরা তো কোনো দুর্নীতি করিনি, আমি কেন তোমাকে 10 লক্ষ টাকা দিব? সে বলছে তোমরা আমাদেরকে জানাও নাই, এই প্রসেসে আমাদেরকে এনগেজ করো নাই, তার রেমেডি হিসেবে 10 লাখ টাকা দিবা। আমি বললাম যে প্রসেসে এনগেজ তুমি হও নাই, সারা বাংলাদেশ গেছে, তুমি বৈষম্য ছাত্রের মুখপাত্র হয়ে একদিন একটা প্রোগ্রামের ভিতরে তুমি গেলা না। মানে এই যদি হয় এবং এর পরবর্তী সময় তুমি গঠনতন্ত্র তৈরি করতে দিলা না, যে গঠনতন্ত্র তৈরি হয় নাই বলে আবার একটা অ্যাডভাইজরি প্যানেল গঠন করতে হয়েছে। এই ধরনের ফাজলামিটা তুমি করলে। এখন হলো গিয়া বিভিন্ন মাধ্যমে এই যে টাকা পয়সার ইসের করা হইতেছে, দাবি করা হইতেছে, চাঁদা দাবি করা হইতেছে, এই ঘটনাগুলো ঘটানোর মধ্য দিয়ে একটা জিনিসই আমরা বলতে চাই যে আমাদেরকে বিতর্কিত করার যে প্রচেষ্টা, এগুলো করে লাভ নেই। এরপর থেকে এবং আজকের পর থেকে আমি এটা নিয়ে আর একটা বিন্দু মাত্র টু শব্দ করবো না। এরপর থেকে যদি কথা বলতে হয় সেটা আইনের ভাষায় কথা বলা হবে। এরপর থেকে যদি কোনো কথা বলতে হয় সেইটা বাংলাদেশের যে কোনো তদন্তকারী সংস্থা, দুদক হোক বা অন্য যে কোনো তদন্তকারী সংস্থা হোক, তাদের সাথে পেপারসে কথা বলা হবে। কারণ এই ধরনের ছোট লোকের সাথে কথায় কথায় তো করা, আমার জন্ডিস, আমি বের হইতে পারি, বাসায় ছিলাম, আমার মা আমার ছাড়তে চায় না, এর মাঝে আমার একটা প্রোগ্রাম করে আসতে হয়েছে, আমি প্রচন্ড পরিমাণে ক্লান্ত। সেইখানের ভিতর থেকে আমার আজকে এখানে বসে বসে এই ধরনের আজাইর একটা জিনিসের ডিফেন্ড করতে হইতাছে। মানে এইগুলা, এই ধরনের ছোট লোকই বাদ দেওয়ার আমি হলো গিয়া অনুরোধ করবো। এবং সেই সাথে আরেকটা কথা বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে, জুলাইয়ের প্ল্যাটফর্ম, এটাকে আমরা বেহাত করতে দিব না এবং এমন কাউকে নেতৃত্বে আসার ষড়যন্ত্র করতে দিব না যে জুলাইয়ের সময় জুলাইয়ের বিরুদ্ধে গাদ্দারি করছে, আবু সাইদের গুলি খাওয়ার পর, শহীদ হওয়ার পর রক্তের সাথে গাদ্দারি করেছে। এবং যারা যারা এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদেরকে উৎসাহিত করে দিতে চাই, আপনারা এইগুলা করেন না, প্লিজ ছেড়ে দেন। ইনকিলাব জিন্দাবাদ।